এমভি ওয়েন্ডিয়েজ নামটা শুনলে সাধারণ একটা ক্রুজ জাহাজের কথাই মনে হয়, তাই না? কিন্তু এই মুহূর্তে জাহাজটিতে এমন একটা মেডিকেল ইমার্জেন্সি চলছে যা রীতিমতো রহস্যময়। আজকের এই বিশ্লেষণে খবরের শিরোনামের পেছনের আসল বিজ্ঞানটা একটু খতিয়ে দেখা যাক। চলুন সরাসরি ঘটনার গভীরে প্রবেশ করি। এমভি হন্ডিয়াস কিন্তু খুব বিশাল আকারের কোনো জাহাজ নয়। স্টাফ আর ক্রু মিলিয়ে মোট সদস্য সংখ্যা মাত্র ৭২ জন। বিশাল সমুদ্রের বুকে এত অল্প সংখ্যক মানুষের একটা আবদ্ধ পরিবেশ, আর সেখানে হঠাৎ একটা ভাইরাসের আক্রমণ। এই আইসোলেটেড বা সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থাটাই কিন্তু পরিস্থিতিটাকে আরও বেশি জটিল করে তুলেছে। যাত্রাপথটা একটু খেয়াল করা যাক। ২০ মার্চ আর্জেন্টিনার উশুইয়া থেকে জাহাজটির যাত্রা শুরু হয়। এরপর পুরো এপ্রিল মাস জুড়ে দক্ষিণ আটলান্টিকের সাউথ জর্জিয়া আর সেন্ট হেলেনা হয়ে সবশেষে ৪ মে সেটি পৌঁছায় কেপ ভার্ডেতে। এই লম্বা রুট আর এর ভৌগোলিক অবস্থানটা মাথায় রাখার দরকার, কারণ একটু পরেই আমরা দেখব এই যাত্রাপথের মধ্যেই আসল সূত্রটা লুকিয়ে আছে। তো এই এমভি হন্ডিয়াসে আসলে ঠিক কী এমন স্বাস্থ্য সংকট তৈরি হলো, চলুন এই সেকশনে সেটা একটু দেখে নিই। জাহাজের ভেতরের অবস্থাটা কিন্তু বেশ উদ্বেগজনক। মোট ৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এদের মধ্যে ৩ জনই ইতিমধ্যে মারা গেছেন। একজন রুগীকে জোহানেসবার্গের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর তার শরীরে কনফার্ম করা গেছে হান্তা ভাইরাসের উপস্থিতি। বাকি ২ জন রুগী, যাদের শরীরেও লক্ষণ রয়েছে, তারা এখনও জাহাজের ভেতরেই আছেন। তবে একটা কথা প্রথমেই পরিষ্কার করে নেওয়া ভালো, এটা নতুন কোনো গ্লোবাল প্যান্ডেমিক বা বৈশ্বিক মহামারী নয়। হ্যাঁ, পরিস্থিতি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা একেবারেই একটা বিচ্ছিন্ন ঘটনা। সাধারণ আইসোলেশন আর কোয়ারেন্টাইনের যে স্ট্যান্ডার্ড প্রোটোকলগুলো আছে, সেগুলো ঠিকঠাক মেনে চললেই এর বিস্তার পুরোপুরি থামিয়ে দেওয়া সম্ভব। আর ঠিক এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় রহস্যটা। সাধারণ একটা ভাইরাস মাঝ সমুদ্রে কিভাবে এমন অদ্ভুত আচরণ করছে, সেটাই এখন দেখার বিষয়। প্রশ্ন জাগাটা খুব স্বাভাবিক। হান্তা ভাইরাস তো মূলত ইঁদুরের লালা, প্রস্রাব বা বিষ্ঠা থেকে ছড়ায়। এটা তো সাধারণত মানুষ থেকে মানুষে ছড়ানোর কথা নয়। তাহলে মাঝ সমুদ্রে একটা বিচ্ছিন্ন জাহাজে মানুষের মধ্যে এই ভাইরাসের বিস্তার ঘটছে কিভাবে? এটা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার। এই অসম্ভব মনে হওয়া ব্যাপারটার উত্তর লুকিয়ে আছে দক্ষিণ আমেরিকার একটা বিশেষ ভ্যারিয়েন্টের মধ্যে। বিজ্ঞানের ভাষায় একে বলে দ্য অ্যান্ডিস স্ট্রেইন। ব্যাপারটা একটু খুলে বলা যাক। উত্তর আমেরিকায় যে হান্তা ভাইরাস বা এইচসিপিএস দেখা যায়, সেটা একদম স্ট্রিক্টলি ইঁদুর থেকে মানুষে ছড়ায়। কিন্তু দক্ষিণ আমেরিকার হান্তা ভাইরাস বা ওই যে অ্যান্ডিস স্ট্রেইনের কথা বললাম, সেটার একটা ভয়ানক আর ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে। অত্যন্ত বিরল হলেও এটা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। এবার একটু ফ্ল্যাশব্যাক করা যাক। আমাদের এই হন্ডিয়াস জাহাজটা কিন্তু যাত্রা শুরু করেছিল ওই দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা থেকেই। পুরো রহস্যের জটটা ঠিক এখানেই খুলে যাচ্ছে। ছকে একটু নজর দিলেই এর ভয়াবহতাটা পরিষ্কার হয়ে যাবে। এশিয়া আর ইউরোপে থাকা ভ্যারিয়েন্টটার মৃত্যুর হার ১ থেকে ১৫% মতো, কিন্তু উত্তর আর দক্ষিণ আমেরিকার এই এইচসিপিএস ভ্যারিয়েন্টটা, এর মৃত্যুর হার রীতিমতো চমকে দেওয়ার মতো, প্রায় ৩০ থেকে ৬০%। ঠিক এই কারণে জাহাজের এই আউটব্রেকটা এত দ্রুত এমন প্রাণঘাতী রূপ নিয়েছে। এই ধরনের পরিস্থিতি যে এবারই প্রথম তা নয়। অতীতের কিছু ঘটনা ঘটলে এই অ্যান্ডিস স্ট্রেনের কাজের ধরন সম্পর্কে বেশ ভালো ধারণা পাওয়া যায়। যেমন ২০১১ সালে চিলিতে হওয়া প্রাদুর্ভাবটার কথাই ধরা যাক। সেখানে দেখা গিয়েছিল ভাইরাসটা আক্রান্ত ব্যক্তির স্ত্রী, হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী আর নার্সিং অ্যাসিস্ট্যান্টের মধ্যে ছড়িয়ে পড়েছিল। সবচেয়ে অবাক করা বিষয় হল, এর জন্য কোনো বড় সার্জারি বা সিরিয়াস চিকিৎসার প্রয়োজন হয়নি। শুধুমাত্র কাছাকাছি থাকা, একই বিছানাপত্র ব্যবহার করা বা গালে চুমু খাওয়ার মতো খুব সাধারণ সংস্পর্শ থেকেই এটা ছড়িয়েছিল। এবার ভাবা যাক একটা জাহাজের ছোট আর আবদ্ধ কেবিনের কথা। ভাইরাসের বিস্তারের জন্য এর চেয়ে ভালো পরিবেশ আর কি হতে পারে? এই ভাইরাসটা ঠিক কত দ্রুত ছড়াতে পারে সেটা মাপার জন্য আর্নন্ট বা R0 নামের একটা সায়েন্টিফিক টার্ম ব্যবহার করা হয়। সহজ করে বললে, একজন অসুস্থ মানুষ গড়ে ঠিক কতজন সুস্থ মানুষকে সংক্রমিত করতে পারে, এটাই হলো সেই সংখ্যা। ২০১৮-১৯ সালের দিকে আর্জেন্টিনায় যখন প্রাদুর্ভাব হয়েছিল, তখন এর প্রাথমিক R0 মান ছিল 2.12, মানে একজন রোগী গড়ে ২ জনেরও বেশি মানুষকে সংক্রমিত করছিল।
মূলত কিছু লক্ষণযুক্ত সুপার স্প্রেডারের কারণে এটা হয়েছিল। তবে আশার কথা হলো, যখনই কঠোরভাবে আইসোলেশন করা হলো, সংখ্যাটা এক ধাক্কায় 1-এর নিচে নেমে এসেছিল। এখন প্রশ্ন হলো, মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে ঠিক কিসের মাধ্যমে? বিভিন্ন গবেষণায় দেখা গেছে রোগীর লালা, মাড়ির তরল, ন্যাসোপ্যালাটাইন সোয়াব, এমনকি প্রস্রাবের মাধ্যমেও এই ভাইরাস নির্গত হয়। আর এই কারণে পরিবারের সদস্য বা জাহাজের ক্ষেত্রে একই রুমে থাকা মানুষদের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। পরিসংখ্যান বলছে এই ঘন সংস্পর্শ থেকে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় 3.4%। তো বিজ্ঞানের এই বিষয়গুলো তো জানা গেল, এবার একটু বাস্তবে ফেরা যাক। এই মুহূর্তে কেপ ভার্দেতে ঠিক কি ঘটছে? এখানকার সবচেয়ে বড় বাধা হল সময়। পুরো 8 সপ্তাহ। হ্যাঁ, হান্তা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল 1 থেকে শুরু করে পাক্কা 8 সপ্তাহ পর্যন্ত হতে পারে। মানে কাউকে বিপদমুক্ত ঘোষণা করার আগে অন্তত 42 দিন তাকে কড়া নজরে রাখতে হবে। একটা জাহাজের যাত্রীদের জন্য এত লম্বা সময় কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা, এটা তো একটা বিশাল লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। ঠিক এই কারণে ওশান ওয়াইড এক্সপিডিশনস তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে যে তারা একটা অত্যন্ত গুরুতর মেডিকেল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আর কেপ ভার্ডে কর্তৃপক্ষের কাছ থেকে যাত্রীদের তীরে নামার কোনো অনুমতি পাওয়া যায়নি। এই লম্বা ইনকিউবেশন পিরিয়ডের ঝুঁকির কারণে স্থানীয় প্রশাসন এতটা কঠোর অবস্থানে আছে, রীতিমতো একটা স্ট্যান্ড অফ পরিস্থিতি। তবে ডাচ কর্তৃপক্ষের সাথে মিলে তারা একটা ইমার্জেন্সি প্ল্যান তৈরি করেছে। প্রথম ধাপে জাহাজের সবার থরো মেডিকেল স্ক্রিনিং করা হবে। এরপর যে দুজনের শরীরে লক্ষণ দেখা যাচ্ছে তাদের উন্নত চিকিৎসার জন্য নেদারল্যান্ডসে পাঠানো হবে। আর সবশেষে মৃতদেহগুলো এবং খুব কাছাকাছি সংস্পর্শে আসা একজন ব্যক্তিকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ঝুঁকি কমানোর জন্য আপাতত এটাই সবচেয়ে নিরাপদ উপায়। পুরো ঘটনাটা আমাদের জন্য কি বার্তা রেখে যাচ্ছে? এমভি ওয়ান্ডিয়াসের এই আউটব্রেকটা হয়তো নির্দিষ্ট একটা জাহাজের বিচ্ছিন্ন গল্প, কিন্তু এমন দীর্ঘ ইনকিউবেশন পিরিয়ডের প্যাথোজেনগুলো আগামী দিনে আমাদের বৈশ্বিক সামুদ্রিক ভ্রমণের ভবিষ্যৎকে কিভাবে বদলে দেবে? আন্তর্জাতিক পর্যটনের স্বাস্থ্য প্রোটোকল কি এবার পুরোপুরি পাল্টে যাওয়ার সময় এসেছে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আর এই চিন্তার খোরাকটা নিয়েই আজকের এই বিশ্লেষণ এখানে শেষ করছি।